দীর্ঘ টালবাহানার পর অবশেষে প্রার্থী ঘোষণা করলো আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আজকেই কিন্তু আইএসএফের যে কেন্দ্রীয় কার্যালয় ফুরফুরা শরীফ, সেখান থেকে সাংবাদিক সম্মেলন করে তারা 8টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে। আমার সামনে সেই যে আমার হাতে যে লিস্ট রয়েছে আমি পড়ে শোনাবো। যে এখানে রয়েছে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সোহেল, এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে হাবিব শেখ, এবং বসিরহাট লোকসভা কেন্দ্রে শাহিদুল ইসলাম মোল্লা, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বাপি সরেন অধ্যাপক, এবং জয়নগর লোকসভা কেন্দ্রে মেঘনাথ হালদার, এবং বারাসাত লোকসভা কেন্দ্রে তাপস ব্যানার্জি, এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রে অধ্যাপক অজয় কুমার দাস, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে শাহরিয়ার মল্লিক। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে অলরেডি সিপিআইএমের প্রার্থী দীপশিতা ধর রয়েছে, কিন্তু আইএসএফের পক্ষ থেকেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। জোট প্রসঙ্গে কিন্তু এখনও জট রয়েছে, জোট এখনও কাটেনি। দুটি কেন্দ্রে তারা একইভাবে এরকম প্রার্থী দিয়ে রেখেছে আইএসএফের পক্ষ থেকে। সিপিএমের সঙ্গে এখনও তারা আলোচনার জন্য রাস্তা খোলা রেখেছে নওশাদ সিদ্দিকী। আজকেও সাংবাদিক সম্মেলনে সে কথাও কিন্তু তিনি জানালেন। এবং এখন কথা হচ্ছে নওশাদ সিদ্দিকী যাদবপুর কেন্দ্র এবং ডায়মন্ড হাবড়া কেন্দ্র, দুটো কেন্দ্র নিয়েই কিন্তু হাই ভোল্টেজ রয়েছে। নওশাদ সিদ্দিকী যাদবপুর ডায়মন্ড হাবড়া থেকে দাঁড়াবেন বলে তিনি প্রতিশ্রুতি দীর্ঘদিন ধরে দিয়ে আসছেন এবং বলেও আসছেন মিডিয়াতে। এবং যাদবপুর কেন্দ্রকে নিয়ে তারা একটা জলঘোলা চলছে সিপিএমের সঙ্গে। সেই দুটো কেন্দ্র কিন্তু এখনও আইএসএফ ঘোষণা করতে বাকি রেখেছে। বেশ কিছু কেন্দ্রে এখনও তারা প্রার্থী ঘোষণা করবেন বলে আজকে জানিয়েছেন। আজকে কিন্তু প্রেস কনফারেন্স করে 8টি কেন্দ্রে তারা প্রার্থী ঘোষণা করলো। সরাসরি দলের কার্যকারী সভাপতি শামসুর আলী মল্লিক তিনি প্রার্থী ঘোষণা করেন। সেই সঙ্গে একাধিক প্রশ্ন লোকসভা বিষয়ে তারা কিভাবে প্রচার সারবেন, কোথায় কে প্রার্থী হচ্ছে, তাদের প্রার্থীর ক্যাটাগরি কী রয়েছে, বিস্তারিত কিন্তু আজকে সাংবাদিক সম্মেলনে নওশাদ সিদ্দিকী জানালেন। আমাদের প্রথম পর্যায়ের যে প্রার্থী তালিকা, সেই তালিকা প্রকাশ করব। প্রায় আধ ঘন্টা দেরি হয়েছে বিভিন্ন কারণে, তো আমরা শুরু করে দিতে চাই। আজকে আমরা আমাদের যে প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা, অর্থাৎ কোন কোন কেন্দ্রে, কোন কোন লোকসভা কেন্দ্রে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লোকসভা নির্বাচনে কোন কোন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে, তার প্রাথমিক পর্যায়ের লিস্ট তালিকা আজকে আমরা ঘোষণা করছি। এরপরেও কয়েকটি প্রকাশ করব আমরা, কয়েকদিনের মধ্যেই আপনাদের জানিয়ে দেওয়া হবে সেটা। এখন আমি সকলকে বলবো যে আপনারা একটু লক্ষ্য করুন, লোকসভা কেন্দ্রিক লোকসভার নাম এবং প্রার্থীর নাম, যিনি আইএসএফের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন তার নাম আমরা ঘোষণা করছি। প্রথমে উত্তরবঙ্গে 7 নম্বর মালদা উত্তর লোকসভা কেন্দ্র, মালদা উত্তর লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ সোহেল। মালদা উত্তর লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সোহেল। 19 নম্বর সংসদীয় ক্ষেত্র জয়নগর লোকসভা কেন্দ্র, যেটা এসসি সংরক্ষিত। জয়নগর লোকসভা কেন্দ্র যেটা আপনারা জানেন এসসি, ওটা সংরক্ষিত কেন্দ্র। ওখানে আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মেঘনাথ হালদার। জয়নগর লোকসভা কেন্দ্রে মেঘনাথ হালদার। 11 নম্বর সংসদীয় ক্ষেত্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব শেখ। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব শেখ। 17 নম্বর সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্র। 17 নম্বর সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাপস ব্যানার্জি। বারাসাত লোকসভা কেন্দ্র থেকে আইএসএফের প্রার্থী তাপস ব্যানার্জি। বসিরহাট লোকসভা কেন্দ্র 18 নম্বর সংসদীয় ক্ষেত্র বসিরহাট লোকসভা কেন্দ্র। এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন
মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা 20 নম্বর সংসদীয় ক্ষেত্র মথুরাপুর লোকসভা কেন্দ্র, এই মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অধ্যাপক অজয় কুমার দাস। আপনারা জানেন মথুরাপুর লোকসভা কেন্দ্রও এসসি সংরক্ষিত, সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস। 27 নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র, 27 নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র, এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহরিয়ার মল্লিক বাপি। শাহরিয়ার মল্লিক শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শাহরিয়ার মল্লিক 33 নম্বর ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র, এটাও সংরক্ষিত, এসটি সংরক্ষিত। 33 নম্বর সংসদীয় ক্ষেত্র এসটি সংরক্ষিত ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র, যেখান থেকে আইএসএফ প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক বাপি সরেন। অধ্যাপক বাপি সরেন। আমরা প্রথম পর্যায়ে এই 8 জনের নাম ঘোষণা করলাম। প্রথম পর্যায়ে এই 8 জনের নাম ঘোষণা করলাম। আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন এই 8 জনের নামের সঙ্গে সংসদীয় ক্ষেত্রের নাম্বার, সংসদীয় কেন্দ্রের নাম, প্রার্থীর নাম এবং সেই সঙ্গে প্রার্থীর ছবিও দেওয়া আছে। আমরা প্রথম পর্বের এই 8 জন প্রার্থীর নাম আজ ঘোষণা করলাম। প্রথমে যেগুলো বলেছিলেন তার ভেতর থেকে কটা, প্রথমে যে 8টা কেন্দ্রে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছিলেন, আরেকবার বলে দেব। মালদা উত্তর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন মোহাম্মদ সোহেল। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন হাবিব শেখ। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অধ্যাপক বাপি সরেন। জয়নগর এসসি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মেঘনাথ হালদার। বারাসাত লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তাপস ব্যানার্জি। মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অধ্যাপক অজয় কুমার দাস। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন শাহরিয়ার মল্লিক বাপি। হ্যাঁ, আলোচনা তো আমরা বলেছিলাম, গতকালও বলেছিলাম যে শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের যেহেতু মূল প্রতিদ্বন্দ্বী আমরা মনে করি, কে কি মনে করে সেটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু আমরা মনে করি যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এই 2 শক্তিকে পরাস্ত করতে হবে। সেক্ষেত্রে আমরা উপলব্ধি করেছি আমাদের সঙ্গে যারা জোট সঙ্গী হতে চায় বা হতে চাইছে তারাও উপলব্ধি করেছেন, তাই আলোচনা চলছিল। এই আলোচনা গতকাল পর্যন্তও চলেছে, আজকেও অনেকে টেলিফোনিক আলোচনা করেছেন। আমরা গতকাল বলেছিলাম যে একেবারে প্রার্থী ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা জোটের জন্য অপেক্ষা করব। আজকে এমনকি আপনারা এই প্রার্থী তালিকা থেকে বুঝতে পাচ্ছেন আমরা জোটের দিকেই ইঙ্গিত রেখেছি। যাদবপুর কেন্দ্র, জানেন এর আগে আমাদের প্রার্থী তালিকায় যাদবপুর কেন্দ্রের নাম ছিল। যাদবপুর কেন্দ্র আমাদের জন্য কিন্তু খুব সেনসিটিভ, কারণ যাদবপুরের মধ্যে ভাঙড় বিধানসভা পড়ে। আমাদের জন্য এটা খুব সদর্থক সিট, সদর্থক আসন। এছাড়াও যাদবপুরে যে বিধানসভাগুলো রয়েছে, বারুইপুর, পূর্ব পশ্চিম, সোনারপুর, উত্তর দক্ষিণ, টালিগঞ্জ, এইগুলোতে আমাদের সাংগঠনিক শক্তি যথেষ্ট রয়েছে। তারপরেও আমরা জোটের স্বার্থে
মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা তাদের পরাস্ত করার স্বার্থে এই লিস্টে আপনারা দেখবেন আমরা যাদবপুরের নাম ঘোষণা করিনি। এখনো পর্যন্ত আমরা জোটের জন্যই ইঙ্গিত দিয়ে রাখছি। আপনারা লক্ষ্য করেছেন যে এর আগে আমরা দক্ষিণ মালদার কেন্দ্রের নাম ছিল, আমরা যেটা প্রকাশ করেছিলাম দেখবেন ওটাও কিন্তু আমরা জোটের স্বার্থেই দক্ষিণ মালদা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী করার প্রার্থীর নাম আমরা ঘোষণা করিনি। এর আগে যে 8টা সিটের কথা জানিয়েছিলেন তার ভেতর থেকে কটা হলো, কটাই করলেন? সাধারণভাবে দেখবেন খুব বেশি নাই, 2-3টে এদিক ওদিক হয়েছে, সেটা জোটের জন্যই দীর্ঘ পরপর আলোচনা হচ্ছে। আলোচনা চলার জন্য আমরা এই সিটে অল্টারনেট কিছু করতে হয়েছে আমাদের। যাদবপুরে যেমন জোটের প্রার্থী দিলেন, শ্রীরামপুরে তো তেমনি অলরেডি বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করে দিয়েছেন, আবার আপনারাও দিলেন। দেখুন, বিষয়টা হচ্ছে যে আমরা আগেই যে লিস্ট দিয়েছিলাম তাতে আমরা বলেছিলাম প্রত্যেকটা আমাদের দাবির পিছনে ছিল যুক্তি। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র আমাদের, এটা কোনো সেন্টিমেন্ট শুধু নয় যে এটা আইএসএফের জন্মভূমি। সবচেয়ে বড় কথা, শ্রীরামপুরে 5টা বিধানসভা কেন্দ্রে আমাদের সাংগঠনিক অবস্থা যথেষ্ট মজবুত। বিগত বিধানসভা নির্বাচনেও তার প্রমাণ পেয়েছেন আমাদের যারা জোট শরিক হতে চাইছেন বা আমরা যাদেরকে জোট শরিক করতে চাইছি তারাও জানেন, আপনারাও জানেন, মিডিয়া বন্ধুরাও জানেন যে 5টা বিধানসভাতে শ্রীরামপুরে যথেষ্ট সাংগঠনিক শক্তি আমাদের মজবুত। তাই আমরা বরং আমাদের জোট শরিক যাদের সঙ্গে আসন সমঝোতা হবে তাদের প্রত্যেককে আমরা আহ্বান জানাবো, আসুন, মূল লক্ষ্য যেহেতু বিজেপি তৃণমূলকে পরাস্ত করা, তাই সাংগঠনিক বাস্তবতাকে মেনে নিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করি, সবচেয়ে ভালো হবে এটাই। ডায়মন্ড হারবারের মুস্তাফিজকে দাঁড়াবেন বলেছিলেন, বারবার মিডিয়ার সামনে বলেছিলেন, কিন্তু সেই ডায়মন্ড হারবার আপনারা বলেন জোটের স্বার্থে আপনারা স্বার্থে রেখে প্রার্থী ঘোষণা করেছিলেন, তাহলে সেক্ষেত্রে ডায়মন্ড হারবারে তাহলে আপনাদের মুস্তাফিজকে দাঁড়াবে না? না, আমি বলেছি যে দেখুন, প্রথম পর্যায়ের এটা প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। আমরা অনেকগুলো সিটি ছেড়ে রেখেছি, তার মধ্যে যেমন মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী দেওয়ার কথা আমাদের ভাবনা চিন্তা রয়েছে, আমাদের দাবি রয়েছে। ডায়মন্ড হারবারও তেমন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র ওই একই কথা, জোটের ভাবনার কথা ভেবে আমরা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র ছেড়ে রেখেছি। বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ঘোষণা করিনি। একই রকমভাবে আমরা আমাদের আলোচনার মধ্যে ডায়মন্ড হারবারও রয়েছে। ডায়মন্ড হারবার নিয়ে আমাদের পার্টির যিনি চেয়ারম্যান, আমাদের বিধায়ক, পার্টির প্রধান মুখ নৌসাদ সিদ্দিকী ভাইজান, তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং গতকালও তিনি আমাদের সঙ্গে এ বিষয়ে ইচ্ছা প্রকাশ করে অন্তত জোর দিচ্ছেন যে আমি যেহেতু ইচ্ছা প্রকাশ করেছি আমি ডায়মন্ড হারবারেই প্রতিদ্বন্দ্বিতা করব। কিন্তু এ বিষয়ে তো আমাদের আলাপ আলোচনা করতে হচ্ছে, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে পার্টির মধ্যে। ডায়মন্ড হারবারের কর্মী, সমর্থক, দরদি, দক্ষিণ 24 পরগনা জেলার নেতৃত্ব সবাই, আর নওসাদ ভাইজান সহ সবাই চাইছেন তাকেই প্রতিদ্বন্দ্বী হিসাবে ওখানে দাঁড় করাতে। কিন্তু আমাদের সাংগঠনিক যে বিষয়টা আছে রাজ্য কমিটিতে মতামত করেই সেটা ফাইনালাইজ করা হবে, আর তার সঙ্গে জোটের বিষয়টা তো থাকছেই। সেই জন্য আমরা ওই সিটটা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিইনি, তবে আলোচনার মধ্যেই আছে। সেই সিদ্ধান্ত নিশ্চয়ই সময় মতো আপনাদের জানিয়ে দেব। আমরা আগেই বলেছি যে বহরমপুর সহ বেশ কিছু লোকসভা কেন্দ্রে আমরা প্রার্থী দেব, কিন্তু জোট যদি হয়, জোটের স্বার্থে আমরা সেগুলো ভাবনা চিন্তা করতে, পুনর্বিবেচনা করতে রাজি আছি। কিন্তু আমাদের তো একতরফা হতে পারে না, তাই না? আমরা যাদের জন্য ছেড়ে রাখবো, যাদের জন্য ভাববো, তাদেরও তো এগিয়ে আসতে হবে। দেখুন, জটিলতা আমি বলবো না, জটিলতা বলে আমি বিষয়টাকে আরেকটু জটিল করতে চাইছি না। আমার মনে হয় পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে খুব দ্রুতই সিদ্ধান্তে পৌঁছতে পারবো। বিগত বিধানসভা নির্বাচনে আপনারা দেখেছিলেন, প্রথম দিকে যখন আলোচনা শুরু হলো তখন মনে হচ্ছিল কিছুই হবে না, কিন্তু শেষব দিকে দেখলেন যে সিটের ভাগাভাগি, আসন সমঝোতা সেটা কমপ্লিট হলো।
বলছি আপনারা তো বলছেন জোট করবেন, সেক্ষেত্রে তো শ্রীরামপুর কেন্দ্রে সিপিএম প্রার্থী দিয়েছে, সেক্ষেত্রে আপনারাও তো প্রার্থী দিচ্ছেন, এখানে জোটের বিষয়টা তো একটু ব্যাঘাত ঘটছে। আমি যেটা বললাম সেই কথাটা আবার বলতে চাইছি যে আমরা এগিয়ে গেলে তো শুধু হবে না, কংগ্রেস লেফট দুপক্ষকেই সদর্থক মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। আমরা যেমন যাদবপুর, আমাদের খুব সংসদীয় ক্ষেত্রটা, যাদবপুর সংসদীয় ক্ষেত্রে আমাদের জন্য সেন্টিমেন্ট, আমাদের জন্য বাস্তবতা, আমাদের জন্য সদর্থকতা থাকলেও আমরা এটা পরিত্যাগ করতে রাজি আছি, ছাড়তে রাজি আছি, তেমন শ্রীরামপুর নিয়েও তাদেরকে পজিটিভ ভাবনা ভাবতে হবে, সাংগঠনিক বাস্তবতা নিয়ে ভাবতে হবে। যদি এরপর জোট বা আসন সমঝোতা কোনো সদর্থক জায়গায় না যান, তাহলে কি যাদবপুরে আপনারা প্রার্থী দেবেন? দেখুন, এটা সম্পূর্ণ রাজ্য কমিটির আলোচনার বিষয়, পরিস্থিতির উপরে নির্ভর করছে সমস্ত সিদ্ধান্ত। আর বহরমপুর তো actually তালুক, তো সেক্ষেত্রে শুধু বহরমপুর বা দক্ষিণ মালদা বা আপনার ওই যাদবপুর বা এটা বহরমপুর বিষয় নয়, আমরা আগেই বলেছি, আবারও বলছি, পরিস্থিতির উপরে নির্ভর করছে, আলোচনার উপরে নির্ভর করছে যে আমরা দ্রুত সিদ্ধান্ত নেব। সেক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা প্রার্থী, যদি আমাদের মানে শেষ অবধি জোট না হয় তাহলে তো আমাদের একার সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে চলতে হবে, সেই জন্য সিদ্ধান্ত পরবর্তীতে হবে। নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে হেরে যাওয়ার ভয়তে পালিয়ে যাচ্ছে, নওশাদ সিদ্দিকীর কাছে উত্তর চাইবে। কি কোশ্চেন আছে কি কে কুণাল ঘোষ বলছে যে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী হেরে যাওয়ার ভয়ে পিছপা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে, এমন এক ব্যক্তির নাম বললেন, তার কোশ্চেনের উত্তর দিয়ে আমি ছেড়ে দিচ্ছি অনেক আগে থেকে। অন্য কোনো নেতা নেত্রী তাদের জিজ্ঞাসা করলে, কোশ্চেন করলে আমি অ্যান্সার দেবো। স্কয়ার ফুট না কি যার নাম বলে ডাকে তো, আচ্ছা। কথা হচ্ছে নওশাদ সিদ্দিকীর হারাবার কিছু নেই আর পাওয়ারও কিছু নেই। আমি অপেক্ষায় আছি, এই যে দুজনের সামনে পিছনে বসে আছে, রাইট সাইডে যে আছে সব থেকে বেশি, এই যে আজকে বলে দিচ্ছি পাবলিক ডোমেইনে, সব থেকে বেশি আমাকে কন্টেস্ট না করতে দেওয়ার জন্য যিনি জোরাজুরি করছেন তার মধ্যে একজন। কারণটা কি হয়তো পরে বলতে পারবে, এখন হয়তো যদি পাবলিক ডোমেইনে বলে, তারপরেও বলছি দলের গণতন্ত্র আছে, দল একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, একাধিক মত উঠে এসেছিল, সেখান থেকে এটা আমাকে দল বলেছেন 7th ফেজে ইলেকশন আছে, অত তাড়াহুড়ো আপনার করার প্রয়োজন নেই। আমি যেভাবে তাড়াহুড়ো করছিলাম, আমাকে দলের যারা আছে নেতৃত্বরা, যে 7th ফেজে আছে, নমিনেশনের ডেট অনেক বাকি, আপনার নিয়ে আমাদেরকে সেটা ভাবতে হবে, কারণ অনেক মতামত উঠে এসে সেটাকে শর্ট আউট করতে করতে এখন দুটো জায়গায় এসে দাঁড়িয়েছে, দাঁড়াবে কি দাঁড়াবে না, কারণ অনেকে মতামত দিয়েছিলেন, তৃতীয় চতুর্থ মতামত ছিল। সুতরাং দল যে আমাকে নির্দেশনা দিয়েছে তার বাইরে তো আমি যেতে পারি না, কারণ আমাদের রাজ্য কমিটির একাধিক নেতাদেরও নাম উঠেছিল, তারাও ইচ্ছে প্রকাশ করেছিল বিভিন্ন জায়গায় কন্টেস্ট করার জন্য, কিন্তু দলের পক্ষ থেকে আলোচনার বেসিসে অনেকের নাম যেমন কাটা গেছে, আবার অনেককে আমরা প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছি। সুতরাং আমার ক্ষেত্রেও আশা করব, যেমনভাবে আমাদের রাজ্য কমিটি প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছেন, আমারটাও আমার যেটা আমি ডিমান্ড রেখেছি সেটাকে হয়তো তারা অ্যাকসেপ্টই করবে। আমি মানসিকভাবে এই জায়গায় দাঁড়িয়ে বসে বলছি, এই জায়গায় বসে হচ্ছে আমার যে প্রথম দিনে যে অবস্থায় ছিলাম, আজকেও আমি 100% ওই এনার্জিতেই আছি। না, ওই প্রশ্নগুলো অবাঞ্ছিত প্রশ্ন হচ্ছে যারা করেছে। দেখুন, আইএসএফ তো লিডার তৈরি করতে চাইছে, পরিচিত মুখ দিয়ে কী হবে? পার্লামেন্টে গিয়ে টিকটক করবে? পরিচিত মুখ দিয়ে কী হবে? যেখানে কোশ্চেন আনসার সেশন থেকে শুরু করে, মেনশন থেকে শুরু করে, কলিং অ্যাটেনশন থেকে শুরু করে, বিভিন্ন যখন ডিবেটে অংশগ্রহণ হতে তাদের দেখতে পাওয়া যায় না। যেখানে ন্যাশনাল অ্যাভারেজে হচ্ছে 79% অ্যাটেন্ডেন্স, সেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ওই হেভিওয়েট পাঠিয়ে তাদের অ্যাটেন্ডেন্স কি দেখুন না। উপনির্বাচনে জয়লাভ করেছিলেন বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি আবার তাদেরকে নমিনেট করছেন, আসানসোলের এমপি, ভারতবর্ষের মধ্যে যে কটা এমপি কথা বলেনি পার্লামেন্টে গিয়ে, একটা কথা বলেনি, তার মধ্যে আসানসোলের এমপি আছেন। তাহলে ওই ধরনের হেভিওয়েটে আমরা বিশ্বাসী নয়, আমরা বিশ্বাসী মাটির মানুষকে, তাদেরকে আমরা নির্বাচিত করে জনগণের জনপ্রতিনিধি করে আমরা পার্লামেন্টে পাঠাতে চাই। যেমন আমাদের অধ্যাপক বাপি সরেন মহাশয়, আপনারা তার একটু পাস্ট রেকর্ডটা দেখবেন, হয়তো টিভির সামনে আসেনি ঠিক কথা, কিন্তু তিনি মানুষের জন্য, সোসাইটির জন্য
তার অনেক বড় জব ছেড়ে তিনি এখন অধ্যাপনার কাজে লেগে আছেন, কারণ জাতিকে শিক্ষিত করতে হবে বলে। এই ধরনের আরও যারা আমাদের ক্যান্ডিডেট যারা আমরা দিচ্ছি, দেখবেন প্রত্যেকেরই শিকড়টা মাটির সাথে জুড়ে আছে। আমরা এই ধরনেরই মানুষকে আইনসভার মধ্যে পাঠাতে চাই। অবশ্যই শুধু নট অনলি উলুবেড়িয়া, আমরা যে জায়গাগুলো বলেছে বা মাস্টার সাহেব অনেক সিটের নাম বলেনি। দেখুন, আবারও বলছি, আমরা প্রধান শত্রু আমরা মনে করি বিজেপিকে, তাদেরকে হারাতে হবে। আর ওই বিজেপিকে বাংলায় যারা স্থান করে দিয়েছে তৃণমূল, তাদেরকেও পরাস্ত করতে হবে। সেই দুটো শক্তিকে পরাস্ত করার জন্য এখনো পর্যন্ত বাম এবং কংগ্রেসের প্রতি আমাদের পক্ষ থেকে পজিটিভ বার্তা। আমরা রাজ্যবাসীকে যে দুর্নীতির হাত থেকে বাঁচানোর জন্য আর তৃণমূল বিজেপির সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাঁচানোর জন্য এখনো আমাদের পক্ষ থেকে পজিটিভ রেখেছি। এটা যদি তারা মনে করে যে এটা আমাদের দুর্বলতা, তাহলে কিছু করার নেই। আমাদের আইএসএফ নিজস্বতা আছে, তার আইডিওলজি নিয়ে চলছে। আগামী দিনে দ্বিতীয় পর্যায়ে যখন ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করব, তখন আপনারা নিশ্চিতভাবে অন্য কিছু দেখতে পাবেন। হয়তো যে সিটগুলোর নাম মাস্টার সাহেব এখন বললো না, সেই সমস্ত সিটগুলোতে আমাদের যে সমস্ত প্রার্থীরা, আমাদের সবথেকে বড় কথা হচ্ছে আমাদের কর্মীদের ডিমান্ড। রাজ্যের বিভিন্ন জায়গাতে আমাদের কর্মীদের ডিমান্ড এবং তারা প্রার্থী আমাদেরকে যা সাজেস্ট করেছে, আমাদের যথেষ্ট শক্তিশালী প্রার্থী লিস্ট আছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, অন্যান্য রাজনৈতিক দল যে চমকের কথা বলছেন, কে ক্রিকেটার দিচ্ছে, কেউ নায়ক দিচ্ছেন, কেউ বাইরে থেকে নিয়ে আসছেন, যদিও বাইরে বহিরাগততে আমি বিশ্বাসী নয়, সব আমরা ভারতীয়। তারপরেও বলছি, আমরা যে করেছি মাটির সাথে যুক্ত আছে। একদিকে যেমন অ্যাডভোকেটসরা রেডি আছেন, প্রফেসররাও আছেন, বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে নিয়ে আমরা যাদের মাটির শিকড় যাদের মাটির সাথে যুক্ত, তাদের নিয়ে আমরা রেখেছি। কিন্তু বীরত্বর স্বার্থে আমরা এখন এই ফার্স্ট ফেজে আমরা লিস্টটা পাবলিশ করলাম, প্রয়োজনে আমরা সেকেন্ড ফেজ পাবলিশ করতে পারি। একটা প্রশ্ন, বামেদের সাথে আপনাদের জোট ছিল, কিন্তু বেশ কিছু আসলে দেখা গেল আপনারাও আইএসএফ প্রার্থী দিলেন, তাতে কি বামেদের সাথে একটা দূরত্ব কি তৈরি হলো না? যে এখানে যেহেতু বাম প্রার্থী ইতিমধ্যে শ্রীরামপুরে তিনি নির্বাচনের ময়দানে নেমে পড়েছেন, কি বলবেন? দেখুন, দূরত্বটা না বাড়ে সেই জন্য আমরা এতদিন অবধি অপেক্ষা করেছিলাম। কারণ এই ভোটের সময়ে অলরেডি নোটিফিকেশন শুরু হয়েছে, নমিনেশন শুরু হয়ে গিয়েছে। একটা দিন পিছিয়ে যাওয়া মানে একটা নয়, 3টে দিন আমরা করে পিছিয়ে যাচ্ছি। স্বাভাবিকভাবে আমাদের কর্মী সমর্থকদের আবেগ, ভালোবাসা, তাদের চাওয়া, তাদের ডিমান্ড আমরা কিছুটা হলেও হয়তো সময়ের সাথে দিতে পারিনি। লক্ষ্য একটাই ছিল যে জোটটা যাতে হয়, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা দরকার। আমরা অপেক্ষা করছি। আমরা আমাদের পক্ষ থেকে ঘোষণার পরেও আপনারা লিস্ট দেখলে বুঝতে পারবেন যে দ্বিতীয় ফেজের ঘোষণাতেও আমরা আশা করব যাতে এমন না ঘোষণা করা হয় আপনার কথা অনুযায়ী যে লেফট দিয়েছে বা কংগ্রেস দিয়েছে সেখানে আমরা দিচ্ছি, এটা না হয়। সেটা হচ্ছে দেখার দায়িত্ব আমার মনে হয় সবথেকে বড় শরিক যেনারা দাবি করেন, লেফট ফ্রন্ট কংগ্রেস হয়েছে আমাদের আলোচনা। দেখুন, তাহলে ওনাদের পক্ষ থেকে যারা ফোন টোন করেছিলেন, টেলিফোনিক আলোচনা করেছিলেন, তারপর তাদেরগুলো বা তাদের এগুলো পাবলিশ করতে হবে আমাদেরকে। তৃণমূল আর বিজেপিকে বলুন আপনারা নিজেদের মধ্যে কটা সিটের আপনারা করে নিয়েছেন, ভাগ করে নিয়েছেন, আপনারা কটা সিট ভাগ করেছেন এটার কোশ্চেন আগে নিন। আর আমরা আমাদের পক্ষ থেকে যে কটা প্রার্থী দিয়েছি, আমরা বুথ দখলও করবো না, বুথ জ্যামও করবো না, গণনা কেন্দ্র মারপিটও করবো না, মানুষের কাছে অ্যাপ্রোচ করব। মানুষকে বলবো আমাদেরকে ভোট দিলে, পার্লামেন্টে পাঠালে। এই কৃষক বিলের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল, যাদেরকে পাঠিয়েছিলেন তারা ঘুমাচ্ছিল এক প্রকার, তাদের আমাদের প্রার্থী আপনাদের যখন জনপ্রতিনিধি হবে এরা ঘুমাবে না। সিএ থেকে শুরু করে বিভিন্ন জনবিরোধী যে সমস্ত বিষয়গুলো আসছিল, তার বিরোধিতা করার জন্য একজনই যদি আপনারা পাঠান, আর 8 জনকেই পাঠান, একজন পাঠালে যেমন ইনকিলাব জিন্দাবাদ তাকে বলতে হবে, আর 8 জনকেই পাঠালে বা আগামী দিনে যে কটাকে দেবো তাকে পাঠালে ইনকিলাব একজন বলবে, বাকিজন জিন্দাবাদ বলবে, মানুষের অধিকারের কথা পার্লামেন্টের মধ্যে বলবে। ঘোষণা হলো সেখানে বেশ কিছু কেন্দ্রে আপনারা যখন আইএসএফ দিলেন, তাতে কি মনে হয় যে বামেদের সাথে আপনাদের জোটের যে ঐক্যটা সেটাকে একটু ফাটল ধরলো না? দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনি যদি সে কথা বলেন তাহলে আইএসএফকে একটা প্রার্থী দেওয়া যাবে না। আইএসএফ এবার লোকসভা থেকে তাহলে নির্বাচন কন্টেস্টই করবে না, সামনে বিধানসভা হয়তো দেখা যাবে, এইটা ভাবতে হবে। 42টা আসনে 42টা প্রার্থী দেওয়ার মতো আমাদের সেই ক্যাপাসিটি নয়, অতটা নয়। তবে
42 না দিতে পারলেও সময়ের সাথে দেখতে পান বেশ কিছু জায়গাতেই দিচ্ছি আমরা, সেটা সময় কথা বলবে। আর কারো কোনো কোশ্চেন আছে? কবে থেকে আপনারা প্রচার চালু করছেন? আগামীকাল থেকেই, আজ থেকেই আমাদের প্রচার হচ্ছিল, আর বিগত দিনেই আমাদের ছিল। আমাদের দেওয়াল লিখন থেকে শুরু করে আমাদের সব কাজই চলছে। আমাদের শুধু ক্যান্ডিডেটের নামগুলো ছিল না, দেওয়াল লিখন থেকে শুরু করে প্রচার টোচার তো আমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে। ক্যান্ডিডেট আগামীকাল থেকে শুরু করবে। দেখুন, একাধিক ইস্যু আছে, আমাদের ম্যানিফেস্টোটাও আপনাদেরকে পৌঁছে দেবো আমরা, একাধিক ইস্যু। তবে একটা কথা যেটা হচ্ছে, আমরা পার্লামেন্টে যাদেরকে পাঠাচ্ছি তাদের রুচি কি আছে, তাদের কোয়ালিটি কি আছে, তারা মানুষের কথা কতটা বলে, সমাজের কতটা ভাবে, এটাও কিন্তু আমাদের ফোকাসের মধ্যে থাকবে। দাদা একটা প্রশ্ন ছিল, দাদা একটা প্রশ্ন, দাদা বিজেপি তাই পাল্টা দুর্নীতি নিয়ে আপনাদের কোন হাতিয়ারটা থাকবে? কেন্দ্রের বঞ্চনা, তৃণমূল দুর্নীতি, এরা একে অপরের পরিপূরক। আমাদের সমগ্র বিষয় এটা দেশ গঠনের, দেশের দায়ভার কার হাতে থাকবে তার নির্বাচন হচ্ছে। আর সেখানে 143 কোটি মানুষের মধ্যে 140 কোটি প্লাস মানুষের 543 জন জনপ্রতিনিধি যাবে। সুতরাং ইস্যুতে একটা ছোট ওই দুর্নীতি আর বঞ্চনাতে তো সীমাবদ্ধ থাকবে না, আরও অনেক কিছু আছে। অ্যাটমসফিয়ার নিয়ে কথা হচ্ছে, আপনার ইকোসিস্টেম ব্রেক হচ্ছে, পরিবেশ ধ্বংস করে দিচ্ছে, জল জমি জঙ্গল থেকে আপনার অধিকার কেড়ে নিচ্ছে আমার আদিবাসীদের, এসসি সংরক্ষণ ঠিকঠাক পালন হচ্ছে না, অনেক ইস্যু আছে, সেগুলো সবটাই উত্থাপন হবে। দাদা ডায়মন্ড হারবারে যদি বাম যদি প্রার্থী ঘোষণা করে দেয় আজকালের মধ্যে, তাহলে কি আপনি সেখানে লড়াই? দেখুন, যদির প্রশ্ন নিয়ে আমরা ভাবি না, আমরা যাবে বাস্তবে ভাববো। মানে বামের সাথে এখনো কি ডায়মন্ড হারবার নিয়ে কোনো কথা হয়নি, এগোয়নি? কে বললো আপনাদেরকে? প্রথম দিন থেকেই শুরু হচ্ছে, আজকেও আলোচনার মধ্যে আছে। বিমান বসু নাকি বলেছিলেন যে আপনি ইচ্ছা প্রকাশ করেননি, প্রথম দিনই বলেছিলেন। দেখুন, বিমান বসুর মহাশয় সিনিয়র লিডার, শুধুমাত্র বামফ্রন্টের মধ্যে সিনিয়র নয়, আমার মনে হয় রাজ্যের যে সমস্ত সিনিয়র লিডারদের মধ্যে তিনি একজন, অন্যতম একজন। সুতরাং কিছু বিষয় হয়তো সিনিয়র মানুষজনের বক্তব্য শুনলেও আমাদের রুচি, আমাদের পার্টির রুচিতে তাকে আমরা এড়িয়ে যাই, সেই বিষয়টাতে আমরা ডিবেট করতে চাই না। কারণ যখন ওই প্রেস কনফারেন্সে এমন কিছু মন্তব্য হয়েছে, মন্তব্য হওয়ার সাথে সাথে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা, আমাদের পার্টির প্রাণপুরুষ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান সাথে সাথে আমাদেরকে নির্দেশ দিয়েছে যে এই বক্তব্যের তোমরা কাউন্টার করতে যেও না। কেন? তার তিনি সুদূর প্রসারী চিন্তাভাবনা নিয়ে চলেন, আগামীর কথা অনেকটা ভাবেন। ছোট্টখাটো বিষয় নিয়ে বিমান বসুর মন্তব্যতে আমি করব, প্রতি উত্তর দেওয়াই যায়। কারো কাছে আমরা মাথা বিক্রি করে রাখিনি বা কারো কাছে টিকি আমাদের বন্ধক দিইনি, কিন্তু কিছু ক্ষেত্রে কিছু সিনিয়র মোস্ট মানুষদের সম্মানার্থে কিছু বিষয় চুপ করে যেতে হয়। এখন নওশাদ সিদ্দিকী ভাইজানরা আছে তো, দেখি না কতটা কি পারে, তারপরে তো আব্বাস সিদ্দিকী ভাইজান প্রথম থেকে বলে আসছেন পুরো পার্টি দিল, যাদবপুর নিয়ে আপনাদের চিন্তা ভাবনা, পজিটিভ চিন্তা ভাবনা। আমরা সেকেন্ড লিস্টের অপেক্ষায় থাকুন আপনারা। মন্ত্রী ব্যর্থ বসু বলেছেন যে আইএসএফ এর যে প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী তাকেই আপনি ঘরে ঢুকিয়ে দিয়েছেন। দেখুন, বাতুবাবুকে বলুন 8,500 স্কুল বন্ধ হতে চলেছে, সেগুলো কিভাবে খোলা যায়? বাতুবাবুকে বলুন। ভোটের সময় আদিবাসী সমাজকে বোকা বানিয়ে ভোটটা নিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। আমি কোশ্চেন করছিলাম বিধানসভার মধ্যে, উত্তর দিতে তিনি পারেননি যে অলচিকি লিপি সাঁওতালি ভাষায় আলাদা শিক্ষা বোর্ড কবে গঠন হবে, এর উত্তর দিতে পারেননি। আগে ওই উত্তরটা দিতে পারবেন, তারপরে নওশাদ সিদ্দিকী ভাই, আব্বাস সিদ্দিকী ভাইয়ের বুঝাবুঝি করে নেবে তারা ভাই ভাই। প্রথম থেকে বলে আসছেন ডায়মন্ড হারবারে দাঁড়াবেন, এবার যদি না দাঁড়ান তাহলে বাংলা যারা নওশাদ ভক্ত তারা কি একটু ক্ষুণ্ণ হবে না? আমি পার্টি অনুমোদন দিলে দাঁড়াবো বলেছি, এখনো বলছি পার্টি অনুমোদন দিলে দাঁড়াবো। এই কোশ্চেনটা যখন আমাদের ফাইনাল লিস্ট আউট হবে তারপর আপনি কোশ্চেন করবেন, আমি উত্তর দেবো।